আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল। গুডউইল কি? গুডউইল হচ্ছে সুনাম। গুডউইল হচ্ছে কি? সুনাম। এটা হচ্ছে অনেস্ট। আচ্ছা, গুডউইল হচ্ছে কি? সুনাম। এই সুনাম কয় প্রকার আমরা একটু দেখে আসলে সুনামটা কি। সামনে দেখবো না। সুনামটা কি? সুনাম হচ্ছে কোনো প্রতিষ্ঠানের স্বাভাবিক মুনাফার চেয়ে অতিরিক্ত মুনাফা অর্জনের ক্ষমতায় হচ্ছে সুনাম। স্বাভাবিক মুনাফার চেয়ে অতিরিক্ত মুনাফার ক্ষমতা হচ্ছে কি? সুনাম। ধরো এখন সুনামটা কিরকম? ধরো একজন মানুষ ভালো না খারাপ সেটা আমরা কিভাবে বলবো? তার অ্যাক্টিভিটিতে। কারণ অ্যাক্টিভিটিটার মানদণ্ড কতটুকু, সে কতটুকু ভালো হলে তাকে আমরা ভালোটা বলবো বা তার সুনাম করবো। তাহলে এখানটা স্ট্যান্ডার্ড এভারেজ মাত্রা আছে। এর চেয়ে যদি অতিরিক্ত ভালো হয় তখন তাকে আমরা ভালো করবো, আর ওরকম হলে এভারেজে তাকে আমরা অত বেশি সুনাম বলি না, তাই না? তো ঠিক একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠান যখন সমজাতীয় শিল্পের মধ্যে থাকে তখন একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠান থেকে যখন অতিরিক্ত কম মুনাফার জন্য যে ক্ষমতা, এটা হচ্ছে বিজনেসের সুনাম। উদাহরণ দিলে তখন বুঝবা তোমরা। ধরো এ একটা প্রতিষ্ঠান, বি একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যে পণ্যের ব্যবসা করে ওই প্রতিষ্ঠানও সেম পণ্যের ব্যবসা করে। এখানেও বিনিয়োগ 1 লাখ টাকা, এখানেও বিনিয়োগ 1 লাখ টাকা। তাহলে ওদের ধরো আয়ের হার সাধারণত ব্যবসায় 10% হয়। কিন্তু এখন কোন প্রতিষ্ঠান আয় করছে ধরো 10,000 টাকা, কোন প্রতিষ্ঠান আয় করছে 12,000 টাকা। এই যে এই প্রতিষ্ঠান বি প্রতিষ্ঠানটা স্বাভাবিক মুনাফার চেয়ে অতিরিক্ত যে মুনাফা করছে, তাহলে ওর স্কিলটা বেশি বোঝা যাচ্ছে না? তাহলে এই যে 2,000 টাকা মুনাফা করার যে এবিলিটি, তার এই এবিলিটিটাই তার সুনাম। এবিলিটি তার কি? সুনাম। ঠিক আছে? তাহলে এখন এই সুনামটার আবার 2 প্রকার। একটা হচ্ছে পারচেজড, আর একটা হচ্ছে ইনহেরেন্ট বা নন পারচেজ গুডউইল। পারচেজ মানে হচ্ছে যেটা আমরা কিনে নিই, আর নন পারচেজ গুডউইল হচ্ছে যেটা আমাদের অভ্যন্তরীণ সৃষ্ট সুনাম। কিনে নেওয়া সুনামটা কি? তোমরা রিসেন্টলি আমরা আলোচনা করছিলাম কোনটা, ইনটেনজিবল চ্যাপ্টারে মনে আছে যে কোন প্রতিষ্ঠানের নিট সম্পদ হচ্ছে 2 লাখ টাকা, ওইখান থেকে ধরো দায় আছে, কারেন্ট লায়াবিলিটি আছে ধরো 50,000 টাকা, তাহলে নিট অ্যাসেট কত দাঁড়ালো? 1,50,000। এটা যদি কোনো প্রতিষ্ঠান 1,80,000 টাকা দিয়ে কিনে 30,000 টাকা সুনাম, আর যদি কমে কিনে ক্যাপিটাল রিজার্ভ। আমরা একটা হোল্ডিং এ করছি, তারপর গুডউইল ইনটেনজিবল চ্যাপ্টারে করছি না? তো এটা হচ্ছে আমাদের মূলত তোমার পারচেজ সুনাম। বুঝছি? কোন প্রতিষ্ঠানকে কিনতে গেলে অতিরিক্ত যে টাকা তোমাকে পেমেন্ট করতে হবে এটা হচ্ছে কি? সুনাম। যেমন ধরো বাংলাদেশের আমরা নারায়ণগঞ্জে চিন্তা করো যে একটা মিষ্টির দোকান আছে জগৎবন্ধু, তাই না? তো জগৎবন্ধুর একটা নাম আছে না? কারণ জগৎবন্ধুর মালিক যদি চিন্তা করে যে বিক্রি করে চলে যাবে। যেমন রিসেন্টলি বাংলাদেশের খুব একটা নাম করা দোকান, এই যে নারায়ণগঞ্জের চায়ের দোকান কি বুশকেমিন। তো বুশকেমিনের যারা মালিক ছিল, মালিক পক্ষ তাদের এই জায়গা টাকা শুদ্ধ সব বিক্রি করে চলে গেছে, মানে বিক্রি করে দিছে আর কি তারা। তাহলে এখন এই যে বিক্রি করে দিছে তারা, এখন জায়গার যে দাম ছিল বা ওখানে তো কিছুই ছিল না, একটা টিন শেড ঘর ছিল, তো ওটা বিক্রি করছে হিউজ একটা দামে, হিউজ একটা দামে। এখন ধরো ওই জায়গায় অ্যাসেটের সম্পদের দাম আছে ধরো, জায়গার দাম আছে ধরো এখন 10 কোটি টাকা, কিন্তু সে বিক্রি করছে ধরো 15 কোটি টাকা। কেন? কারণ তার ব্যবসার একটা সুনাম আছে। আজকে যে নিয়ে এই ব্যবসাটা চালু করবে সে তো ওই বুশকেমিন নামে চলবে, তার মানে ওইখান থেকে তার একটা মুনাফা আসবে না। তাহলে অন্য জায়গায় বিনিয়োগ করাচ্ছে, সে এই জায়গায় বিনিয়োগ করতে প্রিফার করবে না। তাহলে অতিরিক্ত টাকা পে করতে হয়েছে কি জন্য? ওই সুনামটার জন্য। এটাই হচ্ছে মূলত পারচেজ সুনাম। ধর তোমার যা সম্পদ পাইছো তার চেয়ে তুমি বেশি পেমেন্ট করছো। ইনহেরেন্ট বা নন পারচেজ গুডউইল। এই ইনহেরেন্ট বা নন পারচেজ গুডউইলটা একটা বিজনেসের অভ্যন্তরীণ সৃষ্ট সুনাম। সে নিজেদের একটা সুনাম সৃষ্টি করে। কেন সৃষ্টি করে? বিভিন্ন ধরনের মানুষকে, তাদের ইউজার আছে, ডাটা ইউজার আছে, তাদেরকে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য, বিশেষ করে শেয়ার বাজারে শেয়ার বিক্রি করার সময় তার সুনামটাকে মূল্যায়ন করে। এবং এই সুনাম মূল্যায়নের কারণে মালিকানা সত্ত্ব কি হয়? বৃদ্ধি পায়। মালিকানা সত্ত্ব কি হয়? বৃদ্ধি পায়। কারণ ধরো এখন বাংলাদেশে ধরো একটা অপারেটর আছে রবি, আর একটা অপারেটর আছে গ্রামীণফোন। কার সুনাম বেশি? গ্রামীণফোনের সুনাম বেশি না? গ্রামীণফোন একটা 10 টাকা শেয়ার 20 টাকা হারে, 70 টাকা 60 টাকা হারে 70 টাকায় সেল করছিল। কত টাকায়? 70 টাকায়। কয়টা? একটা শেয়ার। 10 টাকা শেয়ার কত টাকায় বিক্রি করছে? 70 টাকায় বিক্রি করছে। কিন্তু রবি বিক্রি করছে 10 টাকা শেয়ারটা 30 টাকায়, 20 টাকা হার। কয় টাকা হার? 20 টাকা হার। তাহলে এখন এই যে গ্রামীণফোন আর রবি দুইটা দিয়ে কি কাজ করে? তাহলে গ্রামীণফোনের শেয়ারটা এত হার দিতে পারছে কেন? সুনামের কারণে। তাহলে এই সুনামটা সে যদি ভ্যালু না, মূল্যায়ন না করে, তাহলে সে বেশি টাকাটা কিভাবে, কোন খাতে, কেমনে কি করবে? এই জন্য সুনামের অনেক সময় মূল্যায়ন পড়ে, তার বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার জন্য সুনামটা মূল্যায়ন দরকার পড়ে। তাহলে এখানে আমরা কি বললাম কি, অভ্যন্তরীণ কোনো ব্যবসায়ের প্রতিষ্ঠানের নিজস্ব কিছু গুণ বা বৈশিষ্ট্যের কারণে প্রতিষ্ঠানের অতিরিক্ত মুনাফার জন্য ক্ষমতা সৃষ্ট সুনাম
হলো অভ্যন্তরীণ সৃষ্ট সুনাম। বুঝছি? আমাদের কাজ হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল নিয়ে, সুনামের মূল্যায়ন নিয়ে। কেনাটা দরকার নাই, সুনামের মূল্যায়ন নিয়ে। এখন সুনাম অনেকভাবে মূল্যায়ন করতে পারে। আমরা সুনাম মূল্যায়নের একটা ফ্লো চার্ট আমি তোমাদের দিচ্ছি, তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবা যে সুনামের কোন কোন সেক্টর গুলো ম্যাথ করলে আমরা কি করতে পারবো, আমাদের কভার হয়ে যাবে, তাই না? এক, এভারেজ প্রফিট মেথড, এভারেজ প্রফিট। দুই, সুপার প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড, অ্যানুইটি মেথড। এভারেজ প্রফিট মেথড দুই প্রকার, সিম্পল এভারেজ মেথড, ওয়েটেড এভারেজ মেথড। ক্যাপিটালাইজেশন দুই প্রকার, এভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড, সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড। বুঝছি? এখন তোমাদের যদি একটা শব্দ আমি তোমাদেরকে বুঝাই দিই, তাহলে তোমরা গুডউইলটা ভালো করে বুঝতে পারবা। আমাদের সমস্যা হচ্ছে গুডউইল নিয়ে একটা প্রবলেম আছে ছাত্রছাত্রীদের মধ্যে। সেটা কি জানো? স্যার উত্তর মিললে না, আমি করছি একভাবে, তুমি করছো আরেকভাবে, উত্তর তো মিলে নাই, আর উত্তর না মিললে মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের একটা কনসেপ্ট হচ্ছে উত্তর না মিললে মানে আমি নাম্বার পাইতাম না। সুনামটা হচ্ছে টোটালি একটা বিজনেসের ইন্টারনাল ভ্যালুয়েশনের ব্যাপার। যে বিজনেস যে নীতিতে ভ্যালুয়েশন করবে তার বিজনেস ওরকম হতে পারে। তাহলে এখানে উত্তর বলতে তেমন কিছু নাই। কেউ ডেপ্রিসিয়েশন 10%, আরেকজন 5%, সমস্যা কি? উত্তর মিলবো? উত্তর মিলবো না, কিন্তু অঙ্ক দুজনেরটাই হবে। তাহলে এখানে অ্যাজাম্পশন দিয়ে দিলে, নোট দিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। আমাদের এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে সারা বাংলাদেশের সকল স্টুডেন্টের উত্তর এক হবে। চিন্তার অনেক পার্থক্য থাকতে পারে, ওগুলো তুমি এখানে প্রয়োগ করতে পারবা। এটা ওপেন। এটা এরকম না যে তোমার বইয়ের সাথে হুবহু মিলতে হবে। ক্লাস লেভেলের খাতা কোনোদিন স্যাররা বই দেখে দেখে করে না। স্যার দেখেছো তুমি ম্যাথটা পড়তে পারছো কিনা, তুমি ম্যাথটা কতটুকু আগাইতে পারছো, ওইটার উপর তুমি নাম্বার পাবা। কেউ যদি ধরো ম্যাথটার মধ্যে 80% আগাইতে পারছে, ওর 10-এ 7-8 দিয়ে দিবে। উত্তর মিলাতে পারে না, ফাইনালি টানতে পারে না, কোনো সমস্যা নাই। এই জন্য হতাশ হওয়ার কোনো দরকার নাই, তুমি যে চেষ্টা করে যাবো কতটুকু পারো। আমরা কি করি, অঙ্ক 2টা কমন পড়ছে, 2টা ভালো করে দিলাম, আর 3টা যখন কমন পড়ে নাই, মিলে নাই, হতাশ হয়ে গেছি। এসব হতাশ হবে না। তুমি 3টা অঙ্ক যদি 50-50 করে যাও, পাস করে ফেলে 3-5-15, আর 2টার মধ্যে যদি 20 পাও, 15 আর 20 কত হইলো? 35। তাহলে 50-এ 35 পয়সা পারছি, তার কি লাগে? 50-এ যদি 35 পাও, তাহলে 70% মার্কস তো পেয়ে গেছো। তাহলে তোমার তো হতাশা কেন? আমরা হতাশ হই কেন? আমরা জানি না। আমরা শুধু উত্তর মিলে আরেকজন গাই, তোর উত্তর কত হয়েছে, আমারটা কত হয়েছে, হ্যাঁ মিলে নাই, শেষ। ওটা নিয়ে আলোচনা করতে করতে পরীক্ষার হল শেষ। পরীক্ষার হল হচ্ছে লিমিটেড টাইম, 4 ঘন্টা টাইম। ওই টাইমে তোমার পারফরমেন্স করার কথা, আর তুমি এখানে করতেছো গবেষণা। পরীক্ষার হল গবেষণা করার জায়গা না, মনে থাকবো। পরীক্ষার হল কি গবেষণা করার জায়গা না। ওখানে এক একটা মিনিটের দাম আছে। ওই তোমার পারফরমেন্স কতটুকু করবে। 1 মিনিট তুমি খাতা লিখছো, মনে করো ওটা তোমার মার্কস জেনারেট করতেছে। আর 2 মিনিট তুমি গল্প করে কাটাইছো, ওর সাথে যে আলোচনা করে কাটাইছো, ওটা তোমার ধ্বংস করে দিচ্ছে 2 মিনিট তোমার। ওখান থেকে একটা মার্কসও তোমার আসবে না। বুঝা গেছে? তুমি মনে করো যে পরীক্ষার কাজ হচ্ছে আমার লিখে যাওয়া, মার্কস দেওয়ার কাছে স্যার মার্কস দিবে, তাই না? আর এই লিখে আমার লেখা স্যারের মার্কস, এর মাঝখানে আরেকটা সেতু বন্ধন আছে, কাজ করবে কি জানো? তোমার কপাল, ভাগ্য। এই জন্য দোয়া করতে হবে। আমার কাজ কি? ভালো করে প্রিপারেশন নেওয়া, তারপর কি করা, পরীক্ষার হলে সর্বোচ্চ এফিসিয়েন্সি প্রয়োগ করে লেখা, লেখার পরে দোয়া করা, তারপর স্যার যা পায় আলহামদুলিল্লাহ। বুঝা গেছে ব্যাপারটা? এর বাইরে আর কোনো অপশন নাই। এত হতাশা করে লাভ নাই, কোনো কিছু যা কিচ্ছু হবে না। এগুলো হতাশা মানেই হচ্ছে শেষ। বুঝছো? মানুষরে শয়তানে ধোকা দেয়, আমরা জানি না সবাই। মানুষ সবচেয়ে বেশি শয়তানে ধোকা দেয় মানুষকে কি নিয়ে জানো? জাস্ট ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে। ওটা তোমার সামনে এত সুন্দর করে দেখাবে, ওটা দিয়ে তোমার দোকান স্টার্টিং শুরু করে ভবিষ্যতের অনিশ্চয়তা দিয়ে। আরে ভাই রেজাল্ট কি হবে ওটা পরীক্ষার হলে তুমি চিন্তা করতেছো। তোমার কি পরীক্ষার হলে রেজাল্ট কি হবে এটা চিন্তা করতে পারছে? ওটা চিন্তা করে তোমার কি লাভ হবে বলো? তোমার কি 2 মার্কস বাড়বে? তোমার রেজাল্টে কত পাইবা? পাস করবা না ফেল করবা এই পরীক্ষায়? ওটা পরীক্ষার হলে চিন্তা করলে বলো তো তোমার পাস ফেলে 2টা মার্কস এক্সট্রা যোগ হবে। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে যে সময় তোমাকে বেঁধে দিছে ওই সময়ের মধ্যে 100% তোমার এফিসিয়েন্সিটা প্রয়োগ করে আসা। এবার তোমার যদি ভাগ্য ভালো হয় তুমি ভালো পাবা, খারাপ ভাগ্য খারাপ হলে আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে। এটা নিয়ে মাথা কামানোর কিছু নাই তো, এত টেনশন করার কিছু নাই। টেনশন তোমাকে জীবনে কিছু দিবে না, শুধু কারিয়ে নিবি জীবন থেকে। এমনকি শেষ পর্যন্ত জীবনও কারিয়ে নেই। মানুষ করে না টেনশন স্ট্রোক করে কেন? কিছু দরকার নাই তো এগুলোর। ঠিক আছে, আসো। তো এখন আমি তোমাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে একটা আইটেম সুপার প্রফিট কি, এটা যদি আমি বুঝাইতে পারি তাহলে তোমরা বুঝতে পারবা। আমরা একটু উদাহরণ দিছিলাম, মনে আছে? যে 2টা কোম্পানি 1 লাখ টাকা করে বিনিয়োগ করছিল, ঠিক না? 10% আয় করবে বলছিলাম না। 2টা কোম্পানি সাধারণ আয়ের হার 10%, তাহলে নরমাল আয় হবে কত?
10,000, কিন্তু আরেকটা কোম্পানি কামাইছিল কত? 12,000। এই যে একটা কোম্পানি সাধারণত 10,000 কামানোর কথা, সেম মূলধনে সে 12,000 টাকা কামাইছে, অতিরিক্ত কত কামাইছে? 2,000 টাকা। ওটা হচ্ছে সুপার প্রফিট। ওটা হচ্ছে কি সুপার প্রফিট। ক্লিয়ার ব্যাপারটা? এইবার আসলে আমরা প্রথমে একটা একটা করে ইয়া করি, এই আয়োজন করি। এভারেজ প্রফিটটা শিখবো। এভারেজ প্রফিট সিম্পল এভারেজ মেথড। সিম্পল এভারেজ মানে আর প্রফিটটা নির্ধারণ হয় কিভাবে? ভালো করে গুডউইল মূল্যায়ন করি। এক বছরের পারফরমেন্স দিয়ে গুডউইল মূল্যায়ন হয় না। টি-20 ম্যাচ দেখছি না, অনেক সময় দেখবে কানাডার কাছে অস্ট্রেলিয়া হেরে গেছে, কিন্তু হারছে কিনা জানি না, যে আমি এত খবর রাখি না, কিন্তু দেখবে কানাডার কাছে কি অস্ট্রেলিয়া কি করছে? হেরে গেছে। কিসে? টি-20-তে। কিন্তু এটা দেখবে যখন তুমি এটাকে ওয়ান ডে ম্যাচে আনবা, দেখবে এটার হার খুব কম, অঘটনটা খুব কম ঘটে ওয়ান ডে ম্যাচে। টেস্টে দেখবে আরো কম ঘটে, ঠিক কিনা? কেন? ভুল মানুষ হঠাৎ করে একবার করে ফেলতে পারে, বাট যখন এই ভুলটা তোমার লং টার্ম চলে, লং টার্ম প্রতিদিন তুমি ভুল করবা না। তো 5 দিন এখানে দুইবার ব্যাট করার সুযোগ পায়, দুইবার বল করার সুযোগ পায়, ও প্রথমে নিচে খারাপ করলো, দ্বিতীয় নিচে যদি এফিসিয়েন্সি থাকে, ও রিকভার করার একটা চান্স পায়। তাহলে অঘটন দেখবে যে টেস্টে খুব কম ঘটে, টি-20-তে যত বেশি ঘটে। কারণ 20 ওভারের মধ্যে যে কোনো কিছু হতে পারে। তুমি একটা বল মারছো, ব্যাটার লাগা হয়তো ক্যাচ হতে পারে না, সহ হয়ে যেতে পারছে, কিন্তু ওয়ান ডে তো তুমি দেখবে যে না, এই বল মারবো না, আমি বল মারার মতো আসতে মারবো। ওই টেস্টে তো আরো তোমার এইটা প্রয়োগ করার সুযোগ আছে। তো ঠিক গুডউইল যখন নির্ণয় করা হয়, আমরা যে মুনাফার কম্পারিজন দিয়ে গুডউইলটা নির্ণয় করতেছি, এটা শুধুমাত্র চলতি বছরের মুনাফা না, এটা বিগত বছরের 4, 5, 6 বছরের মুনাফা হিসাব করে। কারণ তুমি এই বছর চুরি চামারি করে মুনাফা বেশি দেখায়, গুডউইল বেশি দেখায় না, কিন্তু পরের বছর থেকে তোমার লস হওয়া শুরু করছে। তাহলে তোমাকে যদি গুডউইলটা মূল্যায়ন করতে হয়, মিনিমাম 3-4 বছরে তোমার মুনাফার ধারাবাহিকতা কি করতে হবে? বজায় রাখতে হবে। তাহলে বুঝতে হবে তোমার এফিসিয়েন্সি, দক্ষতা আছে এখানে। তাহলে এখন এই সিম্পল এভারেজ মেথড মানে কি? ধরো আমরা 5 বছরের মুনাফা নিছি, 5 বছরের মুনাফা যোগ করে, 5 বছরের মুনাফা কি করছি? যোগ করে 5 দিয়ে ভাগ করছি, যেই মুনাফাটা আসছে এটা হচ্ছে কি এভারেজ প্রফিট মেথড। এটা হচ্ছে এভারেজ প্রফিট মেথড। এবার এভারেজ প্রফিটটাকে আমরা 2 বা 3 দিয়ে গুণ করে একটা গুডউইল নির্ণয় করতে পারি। এটা প্রতিষ্ঠানের একটা ইন্টারনাল ব্যাপার। প্রতিষ্ঠান চিন্তা করবে যে আমি কত বছর দিয়ে গুণ করে কতটুকু গুডউইল মূল্যায়ন করবে, এটা প্রতিষ্ঠানের ব্যাপার। ক্লিয়ার? ওয়েটেড এভারেজ মেথড। ওয়েটেড এভারেজ মেথড। ওয়েটেড এভারেজ মেথডটা হচ্ছে সাধারণত এরকম যে আগের মুনাফাগুলোর ইমপ্যাক্টটা কম, নতুন মুনাফার ইমপ্যাক্টটা বেশি। যেমন ধরো এক বছর মুনাফা হয়েছে 5,000, আরেক বছর মুনাফা হয়েছে 6,000, আরেক বছর মুনাফা হয়েছে 7,000, আরেক বছর মুনাফা হয়েছে 8,000। কারণ আগেরটা অনেক আগে চলে গেছে না, ওটার ইমপ্যাক্ট এখন থাকবে। বা আগে ছিল 8,000, 7,000, 5,000, 6,000। তাহলে বলো এখন যদি লাস্ট বছর যদি আমার 5,000 টাকা মুনাফা হয়, তাহলে আমার বিজনেসে সামনের বছরগুলোতে ইমপ্যাক্টটা কোনটার বেশি আসবে? 5,000 না 8,000? 5,000, যেটা নিয়ার অ্যাবাউট হয়েছে না। তো ও বলতেছে যে এখানে আমরা কি করি, 1, 2, 3, 4 এরকম একটা ওয়েট দিই, মানে যত আগের তার গুরুত্ব কম, যত রিসেন্ট তার গুরুত্ব বেশি। এইটা দিয়ে ওয়েট দিয়ে গুণ করে তারপর ওয়েটের সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা একটা মুনাফা পাই এভারেজ করার। এটা একটা এভারেজের সিস্টেম জাস্ট। এটা হচ্ছে সিম্পল, এটা হচ্ছে কি ওয়েটেড। তাহলে কয় পদ্ধতি হলো? 2 পদ্ধতি। এগুলোর বেস কি? প্রফিট। এর বেস কি? প্রফিট। কোন প্রফিট? কারেন্ট ইয়ার প্রফিট না, কি প্রফিট? এভারেজ, বিগত কয়েক বছরের এভারেজ প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট দিয়ে কখনো মূল্যায়ন করা যায় না। ক্লিয়ার ব্যাপারটা? ফাইন গেল। দেন আছে সুপার প্রফিট মেথড। কি মেথড? সুপার প্রফিট। সুপার প্রফিট এখন আমরা বলে ফেলছি কি। তো সুপার প্রফিট মেথড, যখন সুপার প্রফিট আসছে 2,000 টাকা, তুমি চিন্তা করছো 3 বছরের সমান মূল্যায়ন করবা, 3 দুগুণে 6,000 টাকা গুডউইল, এটা গুডউইল হিসেবে রেখে দিলাম। এটা হচ্ছে সুপার প্রফিট। তাহলে প্রফিটের বেস কয়টা? 3টা। এক এভারেজ, সুপার প্রফিট। এভারেজের মধ্যে কয়টা? 2টা। ধরে ধরে বুঝতে পারলে দেখো যে গুডউইলের কোনো জায়গায় তোমার ফাঁক ফোকর থাকবে না, সব তোমার জানা হয়ে গেছে। নেক্সট আসি ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথড হচ্ছে প্রফিটকে মূলধনে রূপান্তর করে যে অ্যামাউন্টটা আসে ওটাকে আমরা গুডউইল নামে ডাকি। যেমন ধরো আমার সুপার প্রফিট আসছিল কত টাকা? 2,000 টাকা, তাই না? তাহলে এই যে 2,000 টাকা মুনাফা করছি আমরা, এটা যদি 10% মুনাফার হার হয়, তাহলে 2,000 টাকার জন্য আমার বিনিয়োগ কত করা লাগতো? 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। এই 20,000 টাকা বিনিয়োগ না করে আমি এই টাকাটা কামাইছি। তাহলে এটার নাম হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশনের জন্য কি করতে হয়? প্রফিটকে কি দিতে হয়? কস্ট অফ ক্যাপিটালের হার দিয়ে ভাগ করতে হয়। তাহলে মুনাফাটা কিসের রূপান্তর হয়? মূলধনের রূপান্তর হয়। আবার মূলধনের সাথে যখন রেটটা গুণ করি, মুনাফায় রূপান্তর হয়। মূলধন 1 লাখ টাকা বিনিয়োগ, 10% সুদের হার। কত টাকা সুদ? 10,000। 1 লাখ টাকা বিনিয়োগ,
10% সুদের হার, সুদ কত? তাহলে বিনিয়োগের সাথে যদি আমি পার্সেন্টেজ করি কি আসতেছে? মুনাফা আসতেছে, বুঝছি। এবার মুনাফাকে যদি আমি আবার রেটটা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার মূলধন আসতেছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে মূলধনকে কি করা, যে মুনাফাকে মূলধনে রূপান্তর করা। এটা আবার কয় প্রকার? 2 প্রকার, এভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড, সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড। এভারেজ প্রফিট করে ওই প্রফিটকে ক্যাপিটালাইজ করে মূল্যায়ন করা যায়, আবার সুপার প্রফিটকে ক্যাপিটালাইজ করে মূল্যায়ন করা যায়। কথা ক্লিয়ার? আচ্ছা, দেন আছে এনুইটি মেথড। কি মেথড? এনুইটি মেথড। এনুইটি মেথড হচ্ছে প্রেজেন্ট ভ্যালু মেথড, মূলত মানে প্রেজেন্ট ভ্যালু করা, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করা। কিসে? প্রেজেন্ট ভ্যালু। কত বছর প্রেজেন্ট ভ্যালু? ধরো তুমি এভারেজ প্রফিটকে ধরো 5 বছরের প্রেজেন্ট ভ্যালু যা আসবে ওটাই গুডউইল। আমরা সূত্র দিই না, পিবি সূত্র কি বলতো? a বাই r 1 মাইনাস 1 প্লাস r টু দি পাওয়ার n। তা আমি ধরলাম এভারেজ প্রফিট আমার 20,000 টাকা। এভারেজ প্রফিট কত? 20,000। আমি এর জায়গায় কত লিখবো? 20,000 লিখবো। এরপর 10% ধরে সুদের হার, কত বছর ধরে পাইছি এভারেজ প্রফিট? ধরো 5 বছর ধরে। তাহলে 5 দিব এর মান, তাহলে একটা গুড প্রেজেন্ট ভ্যালু আসবে না? এটা হচ্ছে কি? সুপার প্রফিট এনুইটি মেথড। কি মেথড? এনুইটি মেথড। ক্লিয়ার? এখন এই এনুইটি মেথড আমরা কেমনে করি? আমরা করি হচ্ছে এভারেজ প্রফিট ইনটু PBIF। কি দিয়ে করি? PBIF। এই PBIF হচ্ছে মূলত এই প্রেজেন্ট ভ্যালু সূত্রের একটা উপাদান, ফ্যাক্টর। জাস্ট এই ফ্যাক্টরটা আমরা এখানে গুণ করে দিলেই এটা এই সূত্রের ইনফ্যাক্টর চলে আসে এখানে। বুঝা গেছে? তাহলে বলেন এবার কাজ কয়টা পেলাম? এভারেজ প্রফিট মেথড 2, সুপার প্রফিট মেথড 3, ক্যাপিটালাইজেশন মেথড, এনুইটি মেথড। এভারেজ প্রফিট মেথড কয় প্রকার? 2 প্রকার। সিম্পল, ওয়েটেড। ক্যাপিটালাইজেশন মেথড কয় প্রকার? এভারেজ, সুপার প্রফিট। বুঝছি? আচ্ছা, এনুইটি মেথড, এটা এনুইটি মেথড শুধু প্রেজেন্ট ভ্যালু করতে হবে, তাই তো? আসেন এবার আমি আপনাদেরকে কিছু কনসেপ্ট দেখাই। মোস্ট ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আছে আমাদের এই চ্যাপ্টারের জন্য জানা লাগে। এগুলো হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড বের করা। কি বের করা? ক্যাপিটাল এমপ্লয়েড। 2 নাম্বার হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করা। 3 নাম্বার হচ্ছে এভারেজ মেইনটেনেবল প্রফিট বের করা। 4 নাম্বার হচ্ছে নরমাল প্রফিট বের করা। 5 নাম্বার হচ্ছে সুপার প্রফিট বের করা। এই ক্যালকুলেশন যদি তুমি করতে পারো, তুমি যে কোনো মেথড অঙ্ক করতে পারবা। যদিও মেথডগুলোর মূল্যায়ন সিস্টেম ভিন্ন, কিন্তু এটা হচ্ছে বেসিক কনসেপ্টগুলো জানা দরকার। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড কি আমাদের জানা দরকার। এই এমপ্লয়েড শব্দের বাংলা হচ্ছে বিনিয়োজিত। বিনিয়োজিত মানে যেটা নিয়োজিত আছে। কোথায় নিয়োজিত? বিজনেসে। যে মূলধন নিয়োজিত আছে সেটাকে বিনিয়োজিত মূলধন বলে। বুঝছি? আসেন আমরা একটু প্রেজেন্ট দেখি তো, ব্যালেন্স শিট দেখি তো। ব্যালেন্স শিটে কি আছে বলতো? অ্যাসেট আর লাইবিলিটিস। কি আছে? অ্যাসেট আর লাইবিলিটিস আছে, ঠিক কি না? ওকে। এই বিজনেসের মধ্যে যে অ্যাসেট এবং লাইবিলিটিস আছে, আমরা জানি এই সম্পদটাই বিজনেসে খাটতেছে, ঠিক কি না? এই সম্পদটাই খাটতেছে বা এই লাইবিলিটিসটাই বিজনেসে খাটতেছে, একই কথা। সম্পদ আর লাইবিলিটিস একই কথা। কিন্তু এই সম্পদের মধ্যে যেটা কারেন্ট লাইবিলিটিস, এটা কিন্তু আমি খাটাতে পারতেছি না, কারণ 1 বছরের মধ্যে যে টাকা দিতে হবে ওই টাকাকে আমি কোথাও বিনিয়োগ করতে পারবো না। তাহলে আমাদের বিনিয়োজিত মূলধন হচ্ছে কোনটা? মূলত এই দুইটা, ঠিক আছে? লং টার্ম লাইবিলিটি আর কি? তো দেখো তো তোমাদের ক্যাপিটাল এমপ্লয়েড কেমনে শিখেছি? টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস, এটাই শিখছি কিন্তু আমরা। টোটাল অ্যাসেট মাইনাস, অথবা যদি আমরা এই পাশ থেকে নিয়ম করি, লং টার্ম লাইবিলিটিস শেয়ার হোল্ডার ইকুইটি, এগুলো যোগ করে দিলেও ক্যাপিটাল এমপ্লয়েড, একই না? আমরা যদি এখানে দেখি, দেখো একটু মার্কেট ভ্যালু অফ অ্যাসেট। কোন ভ্যালু? মার্কেট ভ্যালু। তার মানে এখানে কোনো সম্পত্তির নাম যখন থাকবে, আবার নিচে যদি তার একটা মার্কেট ভ্যালু দেওয়া থাকবে, এটা তখন ইররিলেভেন্ট হয়ে যাবে, তখন মার্কেট ভ্যালুটা নিতে হবে। যদি মার্কেট ভ্যালু পাওয়া না যায়, এখানে যেটা আছে ওটা দিয়ে কাজ চালা দিবা। কথা ক্লিয়ার? নেক্সট, এখান থেকে কারেন্ট লাইবিলিটিস বাদ দিবা। কি বাদ দিবা? কারেন্ট লাইবিলিটিস বাদ দিবা। শেষ, মূল টপিকস এখানে। তবে এখানে সত্য আছে, এই অ্যাসেটের মধ্যে কিছু গোজামিল ঢুকাই দেয়, গোজামিলগুলো বের করে ফেলতে হবে। গোজামিল কি করতে হবে? বের করতে হবে। এর মধ্যে একটা গোজামিলের নাম হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, এটা অ্যাসেটের মধ্যে থাকে, কিন্তু আমরা এটাকে বের করে দিতে হবে। আমরা বলছি যে মূলধনটা ব্যবসায় বিনিয়োজিত আছে, কিসের জন্য? যে মূলধন বিনিয়োগ করে আমি মুনাফা জেনারেট করতেছি। ভালো করে বুঝো, কি মুনাফা জেনারেট করতেছি আমি, যেটা অপারেটিং মুনাফা। কোন মুনাফা? অপারেটিং। ভালো করে বুঝো, কোন মুনাফা? শুধু মুনাফা বললে ভুল হবে। আবার এটা খুব তাত্ত্বিক আলোচনা হয়ে যাচ্ছে, একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু রিভিশন ক্লাস, আশা করি কাজে লাগবে। যে মুনাফা কি? অপারেটিং মুনাফা, পরিচালন মুনাফা, যেটা আমাদের বিজনেসের মেইন মুনাফা। যেমন আমি তো এখানে পড়াইয়া টাকা নিচ্ছি না, এই বিজনেসটা হচ্ছে আমার অপারেটিং মুনাফা।
আমি ব্যাংকে যে টাকা রাখছি ওই কিন্তু আমার সুদ দেয়নি, যদি এই সুদ খায় না অন্য কথা, এটা কিন্তু দেয় কিনা, দেয়। তাহলে এই সুদটা আমার জন্য নন অপারেটিং ইনকাম, কারণ আমি ওখানে যে কোনো কাজ করতেছি না, আমার এই বিজনেসের সাথে কোনো রিলেশনই নাই, বুঝছি। এখন ধরো আমি একটা আমার বিজনেসের সাথে রিলেটেড না এরকম একটা জমি কিনে রাখছি, গ্রাম এলাকায় জমি কিনে রাখছি, যেখানে একবার অজপ এলাকায় মাঠ দুটো মাঠ, ওইটা আমার 1 টাকা আসে, ওইটা আমার সম্পদ না বিজনেসের? বিজনেসের নাম কিন্তু বিজনেসের সম্পদ না? তাহলে ওই সম্পদে যে বিনিয়োগ করছি, ওই বিনিয়োগকে আমার মুনাফায় কোনো অবদান আছে? যেই বিনিয়োগ বা যেই সম্পদ আমার চলতি মুনাফায়, অপারেটিং মুনাফায়, পরিচালন মুনাফায় কোনো অবদান রাখে না, ওটার নাম হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। ঠিক আছে? ব্যাংকে এফডিআর করে রাখছি, আমার ব্যবসায় কি মুনাফা আসতেছে? আমার ব্যবসায় কি মুনাফা আসতেছে না, তাহলে ওটা কি হবে? নন অপারেটিং ইনভেস্টমেন্ট। ওই গ্রামে আনডেভেলপড জমি রেখে দিছি, জমিতে কোনো ডেভেলপ নাই, জমিতে কোনো ইনকাম আসতেছে না, ওটা কি? নন অপারেটিং। বুঝছি? এটা একটা নন অপারেটিং ইনভেস্টমেন্ট। এই ধরনের ইনভেস্টমেন্ট যদি এখানে থাকে বের করে দিতে হবে। এখন এখানে তো সব ইনভেস্টমেন্ট নন অপারেটিং, ব্যাপারটা তা না, কিন্তু আমাদের বুঝতে হবে এটা, বুঝছো এটা? দেন তারপর আমরা বাদ দেবো ফিকটিটিয়াস অ্যাসেট। যদি এই সম্পত্তি মূল্যায়নের সময় এখানে কোনো ফিকটিটিয়াস অ্যাসেট থাকে, যেমন কোনো গুড়ির মূল্যায়িত থাকে, ওটা বাদ, কারণ তুমি তো মূল্যায়ন করতেছো আবার করে, তো যেটা 80 টাকার মূল্যায়নের এখানে আমরা ওটা বাদ দিয়ে দাও। তারপর যদি তোমাকে প্রিমিনারি এক্সপেন্স থাকে, তারপর হচ্ছে এই কি বলে আনএডজাস্টেড যে এক্সপেন্স গুলো, অ্যাডভার্টাইজমেন্ট, ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট থাকে, মানে যত অসমন্বিত ব্যয় আছে যেগুলো ব্যয় হয়ে গেছে ফিরে আর পাবা না, কিন্তু আপাতত স্মৃতি নিয়ে বেঁচে আসো, বুঝলে ভাই? ব্যয় হয়ে গেছে, ওইটা থেকে আর কোনো কিছু ফিডব্যাক আসবে না, শুধু স্মৃতিটাই রয়ে গেছে। ওটার নাম কি? ফিকটিটিয়াস অ্যাসেট। ওটার নাম কি? যেমন আমি একটা বিজ্ঞাপন দিচ্ছি চাষার মোড়ে, বড় বিলবোর্ড, 5 লাখ টাকা খরচ করছি, 5 বছর থাকবো, আমি যে আজকে বেচতে চাই, এটা বেচন দেবো? দেওয়াল তো রং করে ফেলছি, এটা উঠি লেভেলের ভ্যালু আছে কি আমার? আছে না। তাহলে এটার জন্য যে 5 বছরের টাকা চলে গেছে, এটা আমার 5 বছর কাজে দিবে না, কিন্তু আজকে কোনো ভ্যালু পাবো আমি? পাবো না। আমার টাকাটা হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু 5 বছর এটা থেকে মুনাফা করবো, এই জন্য এটা 5 বছরকে ভাগ করে দেওয়ার জন্য এটাকে আমি বিলম্বিত করে ব্যালেন্স শিটে রেখে দিচ্ছি, এই জন্য এটা ভুয়া সম্পত্তি। এটা কি? ভুয়া সম্পত্তি। এটা সম্পদ, কিন্তু এটা কোনো মূল্য নাই। এই ধরনের সম্পত্তি গুলো যদি থাকে এখানে, তাহলে এটা বাদ দিতে হবে। তার মানে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? অ্যাসেট, টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ কি পাবো? ক্যাপিটাল এমপ্লয়েড পাবো। তবে সত্য অ্যাসেটের মধ্যে যদি গোজামিল ঢুকে, ওটা বের করে ফেলতে হবে। কি? নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আর কোনো ভুয়া সম্পত্তির মধ্যে থাকলে এগুলো বের করে দিলে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এটা তো করে ফেললাম। আচ্ছা, এখন যদি আমি অ্যাসেট দিয়ে যদি ক্যাপিটাল এমপ্লয়েড করি, এভাবে করলে হয় কিনা দেখো তো। আমি যখন অ্যাসেট গুলো লিখবো, আমি টোটাল অ্যাসেট নিব না, আমি এখান থেকে বেছে বেছে নিব যেটা যেটা অপারেটিং, এটা বেছে বেছে নিব, নন অপারেটিং গুলো নিব না, ফিকটিটিয়াস গুলো নিব না। তাহলে তখন কারেন্ট লায়াবিলিটি বাদ দেওয়ার পরে কি আমার ওগুলো আবার বাদ দিতে হবে? না। তাহলে তোমাদের কনসেপ্ট যদি ঠিক থাকে, এখানে আর কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই। ওই তোমরা কি করো, শুধু যোগ বিয়োগ মুখস্থ করো, এটা যোগ সেটা বিয়োগ, এটা যোগ সেটা বিয়োগ, এটাই সময় তোমাদের খায় ফেলে। কনসেপ্ট বই বসে থাকলে তুমি যতভাবে অঙ্ক মিলে নাই, পরীক্ষা আসছে 2-1 টাইমটি ভুল হয়েছে, তারপরে তোমার অঙ্কের নাম্বার পাবা তুমি। কিন্তু আমরা শুধু যোগ বিয়োগ করতে গিয়ে যখন প্রশ্ন একটু ঘুরে আসে আর বুঝি না, কম প্রশ্ন চিনি না, আর প্রশ্ন পড়েও দেখি না আমি টোটালি। ধরো একটা প্রশ্ন, অঙ্কের প্রশ্ন আমরা দেখছি যে এটা এরকম বক্স করে দেয়, আর পরীক্ষা আসছে ওটা বক্স করে দেয় না, শুধু বলে দিছে, বুঝলেন? ধরো রেওয়ামিল দিয়ে আমরা একটা চূড়ান্ত হিসাব আসছে না, যেমন আজকে যদি আমি একটা প্রশ্ন করি যে চূড়ান্ত হিসাবে বলছে যে রেওয়ামিলের ডেবিট আইটেমস অফ রেওয়ামিল লিখে এই দিয়ে রেখে দিছে, আবার ক্রেডিট আইটেমস অফ রেওয়ামিল এই আইটেমগুলো দিয়ে মানে একবারে প্যারা আকারে লিখে দিছে, একটা ডেবিট আইটেমের প্যারা, একটা ক্রেডিট আইটেমের প্যারা। বিশ্বাস করে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্ধেক ফলাফল দিতে পারতাম, কারণ তোমার চূড়ান্ত হিসাব বুঝি নাই। কেন? আমরা জানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট কেমনে আসবো, একটা বক্স করে রেওয়ামিল থাকবে, ডেবিট থাকবে, ক্রেডিট থাকবে, কিন্তু যখন এটাকে আমি প্যারা আকারে লিখে দিছি আর বুঝে নেই, এটা হওয়া যাবে না, বুঝছি ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখন অ্যাসেট পাশে দেখো, যদি অ্যাসেট থেকে নেই আমরা কি করবো? মার্কেট ভ্যালু অফ অ্যাসেট নিব, এখান থেকে কি বাদ দিয়ে ফেলবো? ট্রেডিং ইনভেস্টমেন্ট, কারেন্ট অ্যাসেট, আর কি সরি কারেন্ট অ্যাসেট যোগ করবো, আর কারেন্ট লায়াবিলিটি গুলো বাদ দিব, তাহলে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড আসবে শুধু বড় বড় অ্যাসেট গুলো থেকে নেওয়ার পরে, অথবা আমরা টোটাল অ্যাসেট গুলো বেছে বেছে নিলেও হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ক্যাপিটাল এমপ্লয়েড শেষ। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কি? এটা শুধু সুপার প্রফিট নির্ণয়ের সময় লাগে। কি নির্ণয়ের সময়? সুপার প্রফিট নির্ণয়ের সময় এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করতে হয়, কারণ এখানে হচ্ছে এই এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডে আমাদের চলতি বছরের মুনাফাটাও অন্তর্ভুক্ত থাকে, এই জন্য হাফ অফ কারেন্ট প্রফিট বাদ দিয়ে দিতে হয়। ঠিক আছে? যেমন এখানে দেখো ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে?
করতে পাইছি এটা ইয়া থেকে পাইছি, তাই না? হ্যাঁ, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিতে হবে। কতটুকু? হাফ। কেন হাফ বাদ দিতে হবে? কারণ এই বছর যত মুনাফা হয়েছে সব মুনাফাতে গিয়ে বছর শেষে যুক্ত হয়েছে। কারণ এই বছরের সব মুনাফাকে আমি সমান তাহলে কামাইছি, জানুয়ারি থেকে কামাইছি, তাহলে এটা যে আমার সাথে যুক্ত হয়েছে, এটার তো ইনফেক্টটা কি বছরের শুরুতে এরকম ছিল না। তাহলে সারা বছর এভারেজ আমার ক্যাপিটাল কত ছিল? আমি একটু উদাহরণ দিলে বুঝবা তোমরা। ধরো আমি 10 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছি। কয় লাখ টাকা দিয়ে? 10 লাখ। বছর শেষে গিয়ে আমার মূলধন হয়েছে 15 লাখ। 5 লাখ টাকা এই বছর মুনাফা করছি আমি। ভালো করে বুঝো। এখন আমার যদি ক্যাপিটাল এমপ্লয়িড আমি যে বের করছি এটা না 15 লাখ, কে বলবা সারা বছর আমার ব্যবসায় 15 লাখ টাকা খাটছে? সারা বছর কি আমার ব্যবসায় 15 লাখ টাকা খাটছে? কত খাটছে? কে বলছে? জুন মাস পর্যন্ত মুনাফা আসে নাই। জানুয়ারির পরে যে মুনাফাটা, জানুয়ারিতে আমি 50,000 কামাইছি, জানুয়ারিতে কত কামাইছি? 50,000 কামাইছি। তাহলে জানুয়ারিতে 50,000 কামাইলে আমার তো জানুয়ারি মাস থেকে 10,50,000 খাটছে। ফেব্রুয়ারিতে যদি আরো 50,000 কামাই তাহলে ফেব্রুয়ারি থেকে 11 লাখ খাটছে, তাই না? এই জন্য আমরা যেটা করি হচ্ছে এই বছরের 5 লাখ পেয়ে আমরা কি করে 2 দিয়ে ভাগ দিই। ভাগ দিলে কত আসে? 2.5 লাখ। তাহলে আমরা বলতে পারি সারা বছর 12.5 লাখ টাকা খাটছে। কেমনে? নভেম্বর মাসে যদি 50,000 করে কামায় তাহলে নভেম্বর মাসে তো আইসে শুধু 50,000 কম, মানে 14,50,000 খাটছে। তাহলে বছরের 6 মাস বেশি খাটছে, বছরের 6 মাস কম খাটছে। তাহলে আমরা এভারেজ একটা নিয়ম ধরছি যে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট যদি বাদ দিয়ে দিই তাহলে এখন দেখো 5 লাখ টাকার হাফ কত? 2.5 লাখ না? 15 লাখ থেকে 2.5 লাখ বাদ দিলে কত হয়? 12,50,000। এই জন্য মূলত হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দেওয়া হয়। এটা শুধু সুপার প্রফিট নির্ণয়ের সময়, অন্যগুলোতে তার দরকার হয় না। কারণ অন্যগুলো মূলধনের সাথে কম্পেয়ার, তো মূলধনের এটা তেমন একটা ইমপ্যাক্ট পড়ে না। তো কারেন্ট ইয়ার প্রফিট যখন করবো আমরা বাদ দিব, তাহলে কারেন্ট ইয়ার প্রফিটটা লিখবো। লেখার পর এখানে যেগুলো আনএডজাস্টেড ব্যাপারগুলো আছে, যেমন আমরা অনাদায়ী দানা ধরি নাই, ডেপ্রিসিয়েশন ধরি নাই, আবার ঋণের সুদ বাদ দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার বিনিয়োগের সুদ যোগ করা আছে, এগুলো সব এখানে অ্যাডজাস্ট করে ফেলতে হবে। বুঝছি কেন? কারণ এখানে এই প্রফিটটা হচ্ছে অপারেটিং প্রফিট। কি প্রফিট? অপারেটিং প্রফিট। কি প্রফিট? অপারেটিং প্রফিট। এখন তো অনাদায়ী দানা, এটা কি অপারেটিং এক্সপেন্স না নন অপারেটিং এক্সপেন্স? অনাদায়ী দানা। অনাদায়ী দানা অপারেটিং পরিচালন ব্যয় না অপরিচালন ব্যয়? পরিচালন ব্যয়, অপারেটিং এক্সপেন্স। তো এটা যদি না ধরে থাকি তাহলে আমার মুনাফা আরো কমবে না? তাহলে আমি একটু বাদ দিব। ডেপ্রিসিয়েশন পরিচালন না পরিচালন? পরিচালন। তাহলে এটা কি করবো আমরা? বিয়োগ দিয়ে দিব। তাহলে ব্যয়গুলো কি করবো আমরা? বিয়োগ দিয়ে দিব। বুঝছো? এটা আয়গুলো কি করবো আমরা? যোগ করবো। কোনগুলো? পরিচালন হলে। এখন জন অপরিচালনের ক্ষেত্রে আসে, তাহলে অপরিচালন কি? বিনিয়োগের সুদ অপরিচালন আয়, ঋণের সুদ অপরিচালন ব্যয়। তাহলে আমার লাগবে তো পরিচালন। তাহলে আমি তো করতেছি যেটা অপরিচালন। তাহলে অপরিচালন গুলো থেকে পরিচালনে যখন যাইতে হয় তাহলে আমরা কি করছিলাম? পরিচালনের সাথে নন অপারেটিং ইনকামটা যোগ করছিলাম, অপারেটিং নন অপারেটিং এক্সপেন্সটা বিয়োগ করছিলাম। এখন কি করতে হবে? এটা উল্টা করতে হবে। এই জন্য এখানে ঋণের সুদ আমাদের যোগ করতে হয়, আর বিনিয়োগের সুদ কি করতে হয়? বিয়োগ করে দিতে হয়। বুঝছো? ওটা অনেকে প্রশ্ন করি, আরে ব্যাড ডেট খরচ বাদ দিছি, ঋণের সুদ তো খরচ, এটা যোগ করলাম কে? তাহলে বুঝতে হবে ঋণের সুদ কি? অপরিচালন, আর ব্যাড ডেট কি? পরিচালন। কনসেপ্ট ক্লিয়ার? পরিচালন ব্যয় আর আয় হলে নরমাল নিয়মে যোগ বিয়োগ হবে। ব্যয় হলে বিয়োগ, আয় হলে যোগ। আর যদি অপরিচালন আয় ব্যয় হয় তাহলে অপরিচালন আয়টা কি করবো আমরা? বিয়োগ করে দিব। আর অপরিচালন ব্যয়টা আমরা কি করে দিব? যোগ করে দিব। তাহলে আমরা অপারেটিং মুনাফাটা পাবো। কনসেপ্ট ক্লিয়ার? করার পর এখান থেকে যদি আমরা ট্যাক্স দেওয়ার দরকার পড়লো আমরা ট্যাক্সটা ধরবো। এরপর যে টাকাটা আসবে ওটাকে হাফ করে এখানে যখন আমরা এখান থেকে বাদ দিয়ে দিব তাহলে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড চলে আসবে। বুঝছি? এখানে যে অ্যাডজাস্টমেন্ট গুলো করছি এগুলো আমরা সেম কাজগুলো এটা ইয়া দেওয়া হয়েছে, ইমপ্যাক্ট দেওয়া হয়েছে। তো এই সেম কাজগুলো এভারেজ মেইনটেনেবল প্রফিটে করতে হবে। সেম কাজগুলো কোথায় করতে হবে? এভারেজ মেইনটেনেবল প্রফিটে। এভারেজ প্রফিট বের করে যত বছর প্রফিট দেওয়া থাকবে এগুলোকে এভারেজ করে এটার সাথে আবার সেম অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে। এখন অনেক জায়গায় নতুন নতুন বইগুলোতে বিভিন্ন ধরনের প্রবলেম করে তারা নতুন করে আবার রিভাইজ করতেছে যেগুলো আগে ছিল না। সেটা হচ্ছে এখন আনএডজাস্টেড ব্যাপারগুলো আছে না, যেমন ব্যাড ডেট ধরে নাই, অপচয় ধরে নাই, আর তারা মনে করতেছে এগুলো আগের বছরগুলোতে ভুল হয় নাই, ভুলটা চলতি বছর হয়েছে। এখন তারা সবগুলোর সাথে অ্যাডজাস্ট না করে ওই চলতি বছর মুনাফার সাথে অ্যাডজাস্ট করে নেই, কারেন্ট ইয়ারের সাথে অ্যাডজাস্ট করে নেই। তো এরকম কিছু কনসেপ্টে বই আছে, এটা নিয়ে হতাশ হওয়ার দরকার নাই। যে কোনো একভাবে করলে তোমার কি নোট দিয়ে দেওয়া হয়ে যাবে। বুঝছো? হ্যাঁ, মানে ওরা ধরে নিচ্ছে কি যে আমার ভুলটা হয়েছে চলতি বছর,
আর আমরা ধরে নিচ্ছি কি ভুলটা হয়েছে সব বছরে, যেহেতু এই বছর যেহেতু ভুল হয়েছে, এই প্রভাবটা সব বছরে এই ভুলটা হয়ে আসছে। এই জন্য আমরা কি করতেছি, এটার সাথে ডিরেক্টলি অ্যাডজাস্ট করতেছি অ্যাভারেজের সাথে। আর ওরা কি করে, অন্যান্য বছরের প্রফিট গুলো ঠিক রাখে, শুধু চলতি বছরের প্রফিটটাকে মডিফাই করে নেয়। বুঝছো? তার মানে এরকম যদি বইয়ে দেখো, এটা ভুল না, এটাও ভুল না, এটাও আগে করছে, এখন নতুন করে আপডেট করতেছে, আবার নতুন আরো আপডেট করছে স্যাররা। কি আপডেট করছে, এখন আবার অবচয় ধরতেছে মার্কেট ভ্যালুর উপর। ধরো আমি একটা সম্পত্তি কিনছি 1 লাখ টাকা দিয়ে, কয় লাখ টাকা? 1 লাখ। এখন মার্কেট ভ্যালু দেওয়া আছে 1,50,000 টাকা। তাহলে এখন 50,000 টাকা কি করছে, বাড়ছে না? এই 50,000 টাকা ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্ট করবা না? এই 50,000 টাকা ডেপ্রিসিয়েশন কি করবা, অ্যাডজাস্ট করবা। এখন 50,000 টাকা ডেপ্রিসিয়েশন কিভাবে অ্যাডজাস্ট করবে, এটা আবার নতুন করে ধরতেছে নতুন বইগুলোতে। আগে এগুলো ছিল না, আগে শুধু অ্যাড কস্ট লেখা থাকলে, মানে যে সম্পত্তির অবচয় ধরা হয়নি ওই সম্পত্তির অবচয় ধরা হতো, কিন্তু এখন আবার ওই মার্কেট ভ্যালুর উপর অবচয়। আচ্ছা, মার্কেট ভ্যালুর উপর কি সম্পত্তির অবচয় হয়? আমি একটা ফার্নিচার কিনছিলাম 80,000 টাকা দিয়ে, এখন মার্কেটের দাম হয়ে গেছে ধরো 2 লাখ টাকা। কয় লাখ টাকা? 2 লাখ। আমার অবশ্যই কি 80,000-এর উপর হবে না 2 লাখের উপর হবে? 80,000-এর উপর হবে। আমি তো 2 লাখ টাকার উপর ধরবো না, তাই না? কিন্তু এখন আবার কি করতেছে, এটার যুক্তি কি? বইগুলোতে এখন নতুন বইগুলো খুললে, একেবারে রিসেন্ট বইগুলো খুললে দেখবো এগুলোর উপর ধরে রাখছে। কিন্তু এগুলো অনেকেই জানেন এটা যুক্তির আসলে কোন জায়গায় হয়েছে। এখন তুমি জিজ্ঞেস করো, স্যার আপনার বইতে এমন করছেন কেন, তো স্যার বলো যেটা বিদেশি বইগুলোতে আছে এমনি করা হচ্ছে, চলতেছে এরকম। কিন্তু আসলে মূলত এখানে কনসেপ্টটা হচ্ছে এরকম যে কোম্পানি তো এই গুডউইলটা কে নির্ণয় করতেছে, কোম্পানি। এটা কিন্তু অডিটে যাচ্ছে না, এটা কোম্পানির একটা নিজস্ব কি আভ্যন্তরীণ হিসাব নিকাশ। তো আভ্যন্তরীণ হিসাব নিকাশ যখন সম্পদ বাড়াইছে, ওই ডেপ্রিসিয়েশন বাড়াইয়া মুনাফাটাকে কি করতেছে, অ্যাডজাস্ট করতেছে। মানে সম্পদের মূল্য যেমন বাড়ছে, ডেপ্রিসিয়েশন বাড়াইয়া ওই মুনাফাটাকে অ্যাডজাস্ট করে গুডউইলটা মূল্যায়ন করতেছে। তা আমি মনে করি এটা আসলে আপাতত দরকার নাই তোমাদের পর্যন্ত যেভাবে আমরা শিখেছি কষ্টের উপর ওইভাবে করো। তারপর যদি দেখি যে সবাই যদি এটার উপর ঐক্যমত হয়, সবাই যদি এটার উপরে ধরতে পছন্দ করে, বুঝলে পুরো ট্রেডিশন যদি ওইদিকে যায়, তখন আমরা ওইদিকে করালাম। কিন্তু এটাও করা যাবে না তা নয়, কারণ এটা হচ্ছে বিজনেসের ইন্টারনাল ব্যাপার। এটা বলো না তোমার গরু, তুমি যে দিক দিয়ে মনে করো দিক দিয়ে যাবো করো, গলা দিয়ে যাবো করো না লেঞ্জা দিয়ে যাবো করো, কারণ গরু তো তোমার খাইবো তুমি, তাই না? ব্যাপারটা এরকম। তো যাই হোক, ক্লিয়ার ব্যাপারটা। এরকম যদি কোনো বিষয়, এটা আমাদের কনফিউজ যাবে না করে মনে রাখবো। বই আবার দেওয়া আছে যে এভারেজ প্রফিট নির্ণয়ের সময় তারা প্রভিশন ফর ট্যাক্সেশন নিয়ে 6 দিয়া ভাগ, মানে 5 বছরেরটা দেওয়া আছে। তারা যে আপনার রেওয়া মিলে প্রভিশন ফর ট্যাক্সেশন দেওয়া আছে, হ্যাঁ, ওইটা যোগ করে 6 দিয়া ভাগ দেয়। ওইটা অনেকভাবে করতে পারি, ওইটা অনেকভাবে বলতে পারি। জিনিসটা হচ্ছে এরকম, ধরো আমাদের অঙ্কটা যে রেওয়া মিলে যে ব্যালেন্স শিটটা দেওয়া আছে, এটা ধরো 2006 সালের, কত সালের? 6 সালের। কিন্তু তোমাকে প্রফিট বলছে লাস্ট 5 ইয়ার্স এর প্রফিট হচ্ছে 2001, 2, 3, 4, 5। তোমাকে দেওয়া আছে প্রফিট কত? 5। আর কোয়েশ্চেনটা কত সালের? 6 এর। তাহলে 6 এর মুনাফা কই? 6 এর মুনাফা আছে? 6 এর মুনাফা নাই। তাহলে তুমি কি করছো, রেওয়া মিলে যে প্রভিশন ফর ট্যাক্স আছে আর হচ্ছে রেওয়া মিলে যে মুনাফা আছে, দুইটাকে যুক্ত করে তুমি আরেক বছরের প্রফিট ক্রিয়েট করলা, করে এবার কয় বছর হলো? 6 বছর। তাহলে 6 দিয়ে ভাগ দিবা। কিন্তু রেওয়া মিলে যদি ব্যালেন্স শিট যদি 2006 এর হয়, নিচে যদি 6 এর মুনাফা দেওয়া থাকে, তুমি 6 দিয়ে ভাগ করো, তাহলে অঙ্ক বলেছে। এটা বইয়ে করে রাখছে, এটা বইয়ে করে রাখছে। কারণ কি, বুঝে রাখো, বই কপি পেস্ট মারছে একজন আরেকজনকে। কোন অঙ্কটা করতে হইব, কোন অঙ্কটা করতে হইব না, এটা আমরা খেয়াল করি না, আমরা কপি পেস্ট করতে ওস্তাদ। কখন করবো? 6 নম্বর বছরের মুনাফাটা কখন বের করবো? যখন আমি যে সালের অঙ্ক করতেছি ব্যালেন্স শিট দেওয়া আছে, ওই সালের মুনাফা নিচে পাচ্ছি না। যদি ওই সালের মুনাফা নিচে পাই, আমাকে বের করতে হবে না। যদি নিচে না পাই, তাহলে বের করতে হবে। ক্লিয়ার? এটা বের করার অনেকগুলো পদ্ধতি আছে। 1 নম্বর পদ্ধতি, রেওয়া মিলে ধরো আমার আফটার ট্যাক্স প্রভিশন আছে 1,80,000, আমার মুনাফা আছে 2,20,000। মুনাফা কত? আচ্ছা বলো তো, ট্যাক্স দেওয়ার আগে আমার মুনাফা হয়েছিল কত? 4 লাখ। ট্যাক্স দেওয়ার আগে আমার মুনাফা হয়েছে কত? 4 লাখ। তাহলে আমি 4 লাখে কারেন্ট ইয়ার প্রফিট ধরে অঙ্কটা করে ফেলতে পারি। ক্লিয়ার? এখন আমার অঙ্কে ধরো ট্যাক্সের হার আছে কত পার্সেন্ট? 40%। কত পার্সেন্ট? 40%। তাহলে আমি যদি মনে করি 40% ট্যাক্স দেওয়ার পর আমার 2,20,000 টাকা মুনাফা আছে, 40% ট্যাক্স দেওয়ার পর 2,20,000 টাকা কি আছে? মুনাফা আছে। তাহলে ট্যাক্স দেওয়ার আগে কত ছিল? বাকি 60% মুনাফা না এটা? কি আমি যদি 40% ট্যাক্স দিয়ে দিই, তাহলে আমার যে মুনাফাটা আছে অবশিষ্ট, এটা কত পার্সেন্ট? এটা 60%। কত পার্সেন্ট? 60%। তাহলে আমি যদি এটাকে 0.60 দিয়ে ভাগ করি, আমাকে টোটাল মুনাফা আসবে না? ওইভাবে বের করতে পারবা।
তাহলে এভাবে যোগ করে করলে আর এটা করলে ভুল হবে? ভুল হবে না, উত্তর ভিন্ন হবে। উত্তর ভিন্ন হোক, আমরা প্রথমে বলছি উত্তরের গোষ্ঠী কিলাই, তাই না? আমরা কনসেপ্ট অনুযায়ী করে যাবো। কেউ যদি এভাবে করে কারো কাটার সাধ্য নাই, কেউ যদি এভাবে করে এটাও কাটার সাধ্য নাই। যে যেটা কনসেপ্ট মনে করছে কোনো সমস্যা নাই এগুলো। হ্যাঁ, আমরা যদি একেবারে হীনমন্যতায় ভুগি তখন আমরা একজন আরেকজনটাকে রিজেক্ট করতে পারি। এখানে রিজেক্ট করার কোনো সুযোগই নাই। কনসেপ্টুয়াল ভুল না হলে অ্যাজাম্পশনের মধ্যে কোনো ভুল নাই, যে যা ধরবে। ক্লিয়ার ব্যাপারটা? এগুলো মনে রাখবে। এগুলো নিয়ে আবার ওই যে বন্ধু বান্ধবের লগে আজারে পেশাল পাইলো না যে তোরটা ভুল হয়েছে, আমার স্যার এমনি করাইছে, তোর স্যার এমনি করাইছে। এগুলো হলো যাবে একেবারে হীনমন্যতা, এগুলো করা যাবে না। ঠিক আছে? এবার নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট মানে কি? আমি যা মূলধন বিনিয়োগ করছি এটার উপর কত পার্সেন্ট লাভ করবো, ধরো 10%, তাহলে এটার উপর 10% করলে যা আসবে এটা নর্মাল প্রফিট। ঠিক আছে? সুপার প্রফিট, আমরা যে এভারেজ মেইনটেইনের উপর প্রফিট বের করছি না, এটা হচ্ছে আমাদের প্রকৃত মুনাফা। আর এবার আমাদের নর্মালি কত টাকা মুনাফা করার কথা ছিল, এটা বিয়োগ করলে কি পাবো? সুপার প্রফিট পাবো। এবার এই সুপার প্রফিটটা বের করার পর এবার ওই যে আমরা দেখাইছিলাম গুডউইলের যে নিয়ম কনসেপ্ট, ও অনুযায়ী করতে পারবো তো? এবার এখানে কিছু অ্যাজাম্পশন আমি তোমাদের দিয়ে দিছি। এটা কি ফিক্সড? এটা কোথাও বলা নাই ফিক্সড। এটা ধরে নিছি কেন? আমি তোমাদের কেন দিয়েছি? যে তোমরা যাতে কনফিউজ না হয়ে যাও। কত ধর্মু, 2 ধর্মু না 5 ধর্মু না 10 ধর্মু, বুঝছো? ওটা এই জন্য আমি একটা গাইডলাইন দিছি। কেউ যদি এটা না মানে তার অঙ্ক হবে, কেউ যদি না মানে তার অঙ্ক কি হবে? সে যদি অন্যটা দেবে তার অঙ্ক হবে। কারোটা ভুল বলা যাবে? ভুল বলা যাবে না। ল্যান্ড এন্ড বিল্ডিং 2 থেকে 5% না, পার্সেন্ট দেওয়া থাকলে তুমি ওইটা মানতে বাধ্য। যদি না থাকে আর কি, তাহলে তুমি যদি ল্যান্ড এন্ড বিল্ডিং এর উপর কোনো সময় ডেপ্রিসিয়েশন ধরা পড়ে, লেখা আছে কস্ট এট কস্ট লেখা আছে, তাহলে তুমি তখন 2 থেকে 5% ধরবা। যুক্তি কি? যুক্তি হচ্ছে ল্যান্ড এবং বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন কম হয় সাধারণত, বিল্ডিং ক্ষয় কম হয় নাকি, ডেপ্রিসিয়েশন কম হয়। ফার্নিচার এন্ড ফিক্সার বেশি হয়, 8 থেকে 10% বা 10 থেকে 12% ধরতে পারে, সমস্যা নেই। প্লান্ট এন্ড মেশিনারি 10 থেকে 20%, প্লান্ট এন্ড মেশিনারি অবশ্যই বেশি হয় একটু। ঠিক আছে? তারপর হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্টের সুদ 10 থেকে 12%, ডিবেঞ্চারের সুদ 8 থেকে 10%। তোমার যদি মনে হয় দুইটা কমন 10% ধরে দাও, এটাও 10 ধরো, এটাও 10 ধরো, নিজে নোট দিবা, শুধু নোট দিবা, শুধু নোট দিবা, শুধু লিখতে থাকবা নিচে। ক্লিয়ার কনসেপ্ট? ইনকাম ট্যাক্সের 40 ধরো, কেউ মন চাইলে 50 ধরো, 30 ধরো, 35 ধরো, 20 ধরো, কোনো সমস্যা নাই, যার মন চাইলে ধরবা। গুডউইল পারচেজ ইয়ার যদি বলা না থাকে, সুপার প্রফিট কত বছরের মূল্যায়ন করবা, 2 বছর না 3 বছর 4 বছর, যদি বলা না থাকে 2 থেকে কত 3, এটাও নোট দিবা। এটাও কি দিবা? নোট দিবা। নর্মাল রেট অফ রিটার্ন যদি বলা না থাকে 10%, তবে সত্য একটা এক। নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া থাকলে ওটা দিয়ে করতে হবে। যদি দেওয়া না থাকে, শেয়ারের মার্কেট প্রাইস আর ডিভিডেন্ডের রেট যদি দেওয়া থাকে, বলো শেয়ারের মার্কেট প্রাইস, ডিভিডেন্ডের রেট যদি দেওয়া থাকে, এই জন্য আমি তোমাদের শিখেছিলাম এভারেজ ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই কি মার্কেট প্রাইস পার শেয়ার দিয়ে 100 দিয়ে গুণ করলে আমরা কি পেতাম? নর্মাল রেট অফ রিটার্ন পেয়ে যেতাম। ওই নর্মাল রেট অফ রিটার্ন বের করতে হবে যদি দেওয়া থাকে। যদি আমাদের নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া নাই, আবার পার্সেন্টও দেওয়া নাই, বের করার ডিভিডেন্ডের পার্সেন্টও দেওয়া নাই, তাহলে বের করার কোনো সুযোগ নাই, তখন আমরা 10% ধরতে পারবো। এটা হুট করে চাইলে 10% দেওয়া যাবে না। এক, তাহলে যে কোনো জিনিস এক, আমাদের প্রথমে মনে রাখবে যে কোনো অঙ্ক সমাধান করার সময় এক, আমাদের সরাসরি দেওয়া আছে কিনা, না থাকলে আমাদের সাপোর্টিং কোনো ইনফরমেশন দেওয়া আছে না যেটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো, তাও পারতেছি না, তখন আমরা ধরে নিব। ক্লিয়ার ব্যাপারটা? এই হচ্ছে আমাদের টোটাল গুডউইলের অ্যাসাম্পশন। আরেকটা আছে কি শেয়ার ভ্যালুয়েশন। আর কি শেয়ার ভ্যালুয়েশন, ওটা 3টা ম্যাথ, ওটা তোমরা দেখে আসবে, কিন্তু আগে গুডউইলটা কনসেপ্টটা ক্লিয়ার করো। গুডউইল কনসেপ্টটা ক্লিয়ার করো। তো গুডউইল নিয়ে তোমাদের অনেক হতাশা, এই হতাশা আজকে থেকে দূর করে ফেলো। আজকে থেকে মনে রাখবো যে আমি যাই করব নিচে কি দিব? নোট দিব। আমি কি দিব? নোট দিব। কনসেপচুয়াল সমস্যা যদি না করো, কনসেপচুয়াল সমস্যা যদি না করো, তোমার টুকটাক ভুলে আহামরি কোনো ইয়া হবে না, সমস্যা হবে না। ক্লিয়ার ব্যাপারটা? একেবারে হতাশ হয়ে যাওয়ার দরকার নাই, এটা পারি না, বুঝি না, এত ঝামেলা কেমন মনে থাকবো। আজকে মনে রাখার মতো সবকিছু আমি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, বুঝছি আমরা? তাহলে আমরা গুডউইলটা দেখে আসি। নেক্সট ক্লাসে আমরা শেয়ার ভ্যালুয়েশন নিয়ে একটু আলাপ করে ওটা কি করে দেবো, ক্লোজ করে দেবো। ক্লিয়ার? ওকে।